নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো বর্তমানে আমি যার বাড়িতে আছি তিনি ডক্টর পার্থ তেওয়ারি, পিপুলবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক। তো আমি আর একটা জিনিস জানছিলাম, যেটা এখন পেন্টিংয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা, যেটা আপনি বলছেন আর কি, মোবাইল। তো বাচ্চাদের তখন আমরা নিজেরাই হয়তো, মানে আমি আমার ক্ষেত্রেও হয়তো হয়েছে, ছোটবেলায় যখন বাচ্চা খেতে চায় না তখন, বা আমি হয়তো ব্যস্ত আছি, জ্বালাচ্ছে হয়তো, তাকে হয়তো এনগেজ করে মোবাইল, সেই তখন শুরু হলো তার। তারপরে যখন বড় হলো সে, তখন তার আসক্তি হলো মোবাইলের প্রতি। তখন কিন্তু আমরা ভয় পাচ্ছি, বা যাচ্ছি কাউন্সিলের কাছে, বা স্কুলে আসছে প্রচন্ড মোবাইলে ব্যস্ত। এই রুটটা এবং তার সমাধানটা জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার আপনার পার্সপেক্টিভ থেকে, মানে সমস্যার গভীরতা কোথায় আসছে, সমস্যাটা, তার সমাধানটা। দেখো, এই মোবাইল বিষয়টা সারা পৃথিবীতে, বিশেষত আমাদের এশিয়া, মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া নিয়ে একটা বড় রকম বিতর্ক, প্রচুর লেখালেখি, প্রচুর কিছু হচ্ছে। কিছু দেশে, খুব মুষ্টিমেয় কিছু দেশে, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে স্ক্রিন টাইমটা কমানোর জন্য। বন্ধ করা হচ্ছে। কিছু স্কুলে, যেমন ফিনল্যান্ডেরই বেশ প্রচুর স্কুলে, তোমার প্রত্যেকটা স্কুলই স্মার্ট, প্রত্যেকটা ঘরেই স্মার্ট ক্লাসরুম, প্রত্যেকটা ঘরেই স্ক্রিন আছে, সেখানে স্ক্রিনগুলোকে বন্ধ করা হচ্ছে। আমরা এখন আমাদের স্কুলে স্ক্রিন বসানোর জন্য উদ্গ্রীব হয়ে আছি, দাও আমার স্কুলে আমার ছেলেরা স্মার্ট ক্লাসরুম করুক, এবং আমরা এখন সবেমাত্র স্কুলগুলোকে করার চেষ্টা করছি। অথচ বিদেশের বহু দেশে বাচ্চাদের ওই স্ক্রিন টাইমটা কমিয়ে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এই স্মার্ট ক্লাসরুমের এই ধারণাটাকে। এখন তাদের প্রেক্ষাপট আর আমাদের প্রেক্ষাপটের মধ্যে একটা বিস্তর ফারাক। এই পার্থক্যটা বুঝতে হবে যে কোন দেশগুলো এগুলো বন্ধ করছে, কোন দেশগুলো এগুলো দরকার। বিষয়টা এখানে হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রির আর আমাদের দেশের মধ্যে অনেক পার্থক্য। তাদের বাবা মারা অনেকটা সচেতন। একটা নির্দিষ্ট টাইমের পর ছেলে বা মেয়েকে তাদের আলাদা থাকতে হয়। ছেলে বা মেয়েকে কোনো রকম শারীরিক টর্চার, মানসিক নির্যাতন এগুলো করা যায় না, এবং সেই ব্যাপারে তারা জানেন কোনটা শারীরিক, কোনটা মানসিক টর্চার। আমরা জানি না। তুমি কি জানো যে একটা শিশুকে, আমাদের ইন্ডিয়ান যে কোড শিশু নির্যাতনের, তাতে কি শিশুকে দিয়ে, মানে তোমার ছেলেকে দিয়ে তুমি যদি তোমার হাত পাও টেপাও, এটা শিশু নির্যাতনের মধ্যে পড়ে। আমরা অ্যালার্ট হই না, অ্যালার্ট না, আমরা জানি না, কে কজন জানে এটা। ফলে একটা আইন তৈরি হয়ে গেছে। আমাদের এখানে এটা রেসপেক্টের ব্যাপার। ঠিক সেই রকম মোবাইলের ক্ষেত্রটাও আমাদের এখানকার স্থান কাল নিরিখে বিষয়টাকে ভাবতে হবে। কিছুজন বলছেন, মানে দেখবে কিছু ভিডিও আছেন বা কিছুজন এক্সপার্ট বলছেন, মোবাইলটাকে টোটালি বন্ধ করে দাও, কোনোভাবে মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া যাবে না, এরকম একটা রুলস নিয়ে এসো। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, মোবাইলটাকে আমরা এরকমভাবে নিয়েছি যে বাবা মা প্রত্যেকের মোবাইল দরকার। আজকে তুমি মোবাইল ছাড়া কোনোভাবেই কল্পনা করতে পারবে না যে তুমি চলতে পারবে, আমি চলতে পারবো। তো যার বাবা মার কাছে মোবাইল আছে, বাচ্চাগুলোকে তুমি আমি কি করে আটকাবো? কোনোভাবেই সম্ভব নয়। ফলে কেউ কেউ বলছেন যে মোবাইলকে একবার এমনভাবে বন্ধ করে দিতে হবে যে কোনোভাবে বাচ্চাদের হাতে যেন না পৌঁছায়, এবং তারা এটার উপরেই জোর দিচ্ছেন। কিন্তু এখানে আমার একটা বিকল্প মত আছে, যে আমাদের ভারতবর্ষের মতো পরিস্থিতি নিরিখে, আমাদের মতো এই সামাজিক ব্যবস্থাতে কোনো মতেই সম্ভব নয়, কোনো মতে সম্ভব নয় মোবাইল বন্ধ করে দেওয়া বাচ্চাদের হাত থেকে, পারবে না। তাহলে এটার অল্টারনেটিভ বাড়তে হবে। এখন মোবাইলকে তুমি, যতজন মোবাইল ব্যবহার করে, কজন তার সঠিক ব্যবহারটা করছে। একটা বাচ্চাকে যদি সঠিক ব্যবহারের দিকে, মোবাইলটার দিকে ঝুঁকিয়ে দেওয়া যায় না, তাহলে ক্ষতির পরিমাণটা অনেকটা কমবে। একদম। তোমাকে ভাবতে হবে মোবাইলের দুটো সঠিক ইউটিলিটি। এক হচ্ছে মোবাইলকে তুমি ভাবো তথ্য আদান প্রদানের একটা মিডিয়া, কমিউনিকেশন, এবং তুমি বিভিন্ন টুলস পাচ্ছ। এইটাকে একত্রিত করে তোমাকে এটা ভাবতে হবে। মোবাইলকে তুমি যদি এন্টারটেনমেন্টের টুল ভাবো, তাহলে সর্বত্রই ভুল।
আর আমরা সেটাই করছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ একটা মোবাইলে, যে কোনো মোবাইল তুমি হাতে নিয়ে যে কোনো মানুষের যদি পেয়ে থাকো, দেশে যদি লকটা খুলে দিয়ে থাকে, তুমি দেখবে তার রান টাইম কতক্ষণ কিসে যায়। এবারে 6 ঘন্টা হচ্ছে পরপর তো ভারতীয় হ্যাঁ, প্রত্যেকের মোবাইলটা সাইন ইন করছে তার মেল আইডি দিয়ে, অথচ মোবাইল যারা ইউজ করে, আমি তোমাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, 95% জন তার মেল আইডিটা বলতে পারে না, এবং তার পাসওয়ার্ড তো জানেই না। তো তার মেল আইডিটাও জানে না, সে মোবাইলের পাসওয়ার্ডটাও বলতে পারে না, অথচ মানে মোবাইলটার ব্যবহারটা কি তার কাছে? কিচ্ছু না, শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ছবি টবি দেখা ইত্যাদি কিছু, এই চলছে। ফলে প্যারেন্টিং এর মধ্যেই মোবাইলটা একটা পড়বে, যে বাচ্চাকে কতটা মোবাইল দেবেন, কিভাবে দেবেন, আপনি কিভাবে মোবাইলটা ব্যবহার করবেন। বাচ্চাকে নিয়ে মোবাইল দেখুন, বাচ্চার হাতে মোবাইলটা ছেড়ে দেবেন না। মোবাইলে আপনি যখন দেখছেন বাচ্চার সঙ্গে, কন্টেন্ট আপনি ঠিক করুন। আপনি ইউটিউবের বিভিন্ন ইনফরমেশনাল ভিডিওগুলো দেখুন, দেখুন আপনার বাচ্চাও সেখান থেকে ইনফরমেশনাল ভিডিও দেখবে। সারা পৃথিবীর যত ক্লাসরুম, আমি তো বলি যে ইউটিউবের থেকে বড় গুরুদেব আর কেউ নেই। আমরা যারা পড়াচ্ছি স্কুলে, তার থেকে ভালো ভালো অনেক শিক্ষক অনেক ভালো ভালো করে পড়াচ্ছে, সেগুলো শেখার, হ্যাঁ সেগুলো প্রচুর কিছু শেখার আছে। ইউটিউব থাকলে শেখার আজকের কোনো অভাব কিছু নেই, শিখতে পারে। কাজে লাগাও, শেখো। তার বদলে ফেসবুক আর অন্যান্য সামাজিক মাধ্যমগুলো করতে গেলে মোবাইলটা হিতে বিপরীত হবে। ইনস্টাগ্রামে অনেক যারা একদম দেখছি, যারা একদম কারেন্ট জেনারেশন, তারা কিন্তু ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছে, সেখানে লাইক ডিসলাইকে তারা দেখছে কতগুলো লাইক তারপরে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যে আমার স্বাভাবিক স্বাভাবিক, যেটাকে ফোমো বলছে আর কি, ব্যাপারটা একদম। মোবাইলের ওই রিং, নোটিফিকেশন রিং বলা হচ্ছে, সেটা প্রত্যেকটা মানুষের সঙ্গে না এটা কানেক্ট হয়ে আছে। যতবার রিং হচ্ছে ওই ততবার একবার করে নোটিফিকেশন চেক করার একটা মারাত্মক প্রবণতা, এবং এটা যে মানসিকভাবে কতটা অস্থির করে রেখে দিচ্ছে। অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে কিন্তু ওইটা পড়ার ক্ষেত্রে, কিন্তু যে রিলসের যে বলছে, রিলসটা একদম কয়েক সেকেন্ডে, 15 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে। আর এই যে সমস্ত অশ্লীল রিলস চালু হয়েছে, চারিদিকে সব বন্যা বইছে আর কি, হয়তো আমরা দেখছি না, বা হয়তো কিন্তু তো অনেক সময় কি স্ক্রল করতে করতে চলে আসছে, তো অনেক সময় আপনি ধরুন 100টা স্ক্রল করলে আপনার একটা খারাপ আসছে আর কি। তো তার প্রতি মানুষ তো সবসময় নেগেটিভ, মানুষ প্রলোভিত হচ্ছে আর কি। তো বানানো হচ্ছে, যত বেশি বানানো হচ্ছে, তার ফলে কি মানুষ, তো বললাম 100টা একটা আসছে, হয়তো আগামী দিনে 50টা একটা স্ক্রল করলে আসবে আর কি। বাচ্চাদের কিন্তু ক্ষতিকর, তার তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই, সাংঘাতিক ইম্প্যাক্ট পড়ছে বাচ্চাদের উপর। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যে, ধরো তুমি একটা কথা বলছিলে না, যে বাচ্চারা কিরকম যেন হয়ে গেছে, আমরা এরকম ছিলাম না। ঠিক তোমার বাবা আমার বাবাও একই কথা বলতো, যে তোরা কেমন যেন হয়ে গেছিস, আমরা ওরকম ছিলাম না। একটা সময় কোনো বাচ্চা যদি গল্পের বই পড়তো, তো একটা সময়তে, আমাদের সময়তেই মনে আছে, বইয়ের মধ্যে লুকিয়ে গল্পের বই পড়তে হতো, না হলে বাবা মা প্রচন্ড, গল্পের বই পড়াটাই কত বড় অপরাধ ছিল সে সময়। আর আজকের দিনে এসে তুমি ভাবো, গল্পের বই তুমি যদি কোনো বাচ্চাকে পড়তে দেখো, তুমি পিঠটা একবার করে চাপড়ে দেবে যে বাহ পড়ছো। তাহলে যুগের সঙ্গে সঙ্গে বদলাতে হবে, ধারণাটা আসবে। ফলে বাচ্চাদের ওইভাবে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি যেরকম শিখেছি বাবা মা হিসাবে, শিক্ষক হিসাবে, তারা সেরকম শিখছে, তারা সেরকম করছে। তাদেরকে ডিসিশন নিলাম আমি, ইমপ্লিমেন্টেশন করছি আমি, আর ওই বাচ্চা ছেলে মেয়েগুলো 8-10 বছরের বাচ্চাদেরকে তুমি দোষ দিয়ে দেবে, 12 বছরের 14 বছরের ছেলেদেরকে তুমি দোষ দেবে যে ওরা সব উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এটা কোনোভাবেই হয় না। সমস্ত সিদ্ধান্ত আমাদের নেওয়া মানে আমাদের সরকারের নেওয়া, এবং পারিবারিকভাবে ইমপ্লিমেন্টেশন আমরাই দেই। বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। স্পেসিফিক্যালি তুমি যদি এইটুকুনি ভাবো যে মোবাইলটাকে একটা ছোট্ট বাচ্চা, দুধের শিশু আর কি, মার কষ্ট হচ্ছে খাওয়াতে, জাস্ট মোবাইল। প্রত্যেকটা বাচ্চার কার্টুনের একটা বিশেষত, একটা ফেভারিট কার্টুন আছে, তাতে মা বসাচ্ছে আর মুখের ভিতরে খাবার দিয়ে চলেছে, ও কিন্তু জানে না মানে ও কি খাচ্ছে। এটা আমি এক জায়গায় বলছিলাম, ও জানেই না ও কি খাচ্ছে। ফলে ওর যে টেস্ট বার্ডগুলো জিভে আছে না, সেগুলো প্রত্যেকটা অ্যাক্টিভ হয় না। সে ঝাল,
মানে অত্যাধিক ঝাল হলে বোঝে, কিন্তু ঝাল টক মিষ্টি বা তার টেক্সচার বোঝে না। ধরো রুটি খাচ্ছে, রুটির একটা গন্ধ আছে, গরম রুটির আলাদা গন্ধ আছে, এই গন্ধগুলো সম্পর্কে সে ওয়াকিবহল নয়। ফলে আর তুমি খাবার খেলে তুমি জানোই যে মুখ থেকেই পাচনের প্রক্রিয়াটা শুরু হয়, তো মুখে যাবে কি করে? তোমার সেন্সেসরি গুলো তো অ্যাক্টিভ হবে, ফলে তোমার লালারা ক্ষরণ হবে। ঘাটতি হচ্ছে, পুরো ডাইজেশন সিস্টেমটা ঘাটতি হয়ে যাচ্ছে। মানে কি খাচ্ছে তারা জানে না, তার টেস্ট বুঝছে না, তার টেক্সচার বুঝছে না, তার ফ্লেভার বোঝে না, খেয়ে যাচ্ছে। গেলা, আমি এটাকে গেলা বলি, যে এটা গেলা হচ্ছে। যে ভাবের ঘর চুরি করানো যায়। আমরা ধরেন যারা বড় দেখবেন এখন যে আইপিএল চলছে আর কি, আমরা কিন্তু ড্রিম ইলেভেন বা এরকম আমরা নিজেরা বড় রাখতে হচ্ছে। আমরা এবার বাচ্চাদেরকে বলছি মোবাইলে গেম খেলা উচিত নয় আর কি। এই যে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারছি না, প্রচুর চাহিদা দেবেন চলছে ড্রিম ইলেভেন, প্রত্যেকটা মোবাইলে আছে আর কি। আর আমরা পরক্ষণে যখন বাচ্চারা যখন মোবাইলে গেমে অ্যাডিক্ট হচ্ছে বা গেমকে তখন আমাদেরকে নিষেধ করছে। এই জায়গাটা, এই জায়গায় কোথাও আমাদেরই মনে হয় কোথাও একটা, মানে আমরাই মনে ভুল করছি, তাই সেই ভুলে শিক্ষার বাচ্চারা হচ্ছে, আর তাদেরকে দোষারোপ করছি আমরা যে তোমরা মোবাইলটা দেখবে না। প্রথমত বেশিরভাগ জন জানেই না যে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াটা সঠিক নয়, আর কেন সঠিক নয় সেটা আরও জানে না। ভাষা ভাষা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না দেবেন না, কিছু সাইকিয়াট্রিক আলোচনা করছে, ওই পর্যন্ত। সাধারণ লেভেলের গার্জিয়ানদের কাছে এটার বার্তাই পৌঁছাচ্ছে না কতটা ক্ষতিকারক হতে পারে। ফলে এই নিয়ে তুমি টিভিতে ফেসবুকে কোনো ছোট ছোট ভিডিও সরকারের তরফ থেকে প্রচার করা উচিত, সেটা কোনোভাবেই হচ্ছে না, কোনো সচেতনতা নেই, কোনো সচেতনতা সরকারের তরফ থেকে নেই। অথচ তোমার ফোনে আমার ফোনে শুধু আসছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, পুলিশ ইত্যাদি বলে যদি তোমাকে কেউ ফোন করে তাহলে এটা আর্থিক প্রতারণা হতে পারে। তার সঙ্গে এটাও অ্যালার্ট করো, বিভিন্ন ছোট ছোট ভিডিও, সচেতনতার বিভিন্ন ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপে ছাড়ো, যেখানে মানুষ দেখছে ফেসবুক সেখানেই সরকারিভাবে ছাড়া হোক। ছোট ছোট রিলস ওখানেই ফেলো তুমি, যে কোনটা উচিত কোনটা উচিত না। বাচ্চার বড়রা জানুক, বড়রা চরমভাবে অ্যাডিক্টেড। কেউ আর টিভি দেখছে না, সবাই মোবাইলে। ওটিটি প্ল্যাটফর্ম সুবিধা হয়েছে মানুষের, যেরকম সবথেকে ওইটা সব থেকে বড়, মানে আমি মিস করি, মানে এখানে ওখানে চাকরি করার সূত্রে, ট্রাভেলিং এর সূত্রে আমার প্রচুর বন্ধু বান্ধব হয়েছিল। বই পড়তে হবে, মেট্রো দেখবেন, এখন তো সবাই কানে হেডফোন দিয়ে ওই কিছুটা দেখছে। সব থেকে বড় ব্যাপার যে ধরো বাসের সিটে বসে যাচ্ছি, ওরকম যেতে যেতে না কত জনার সঙ্গে পরিচয় হয়েছে, গল্প হয়েছে। যেমন করিমপুরের প্রচুর মানুষ আছে, তখন আমি এই অঞ্চলে চাকরি করতাম না, শুধুমাত্র এখান থেকে কৃষ্ণনগর আমি যেতাম উইকেন্ডে। কত মানুষের সঙ্গে আমার পূর্বতন পরিচয় শুধুমাত্র বাসে। তখন মোবাইল এইভাবে ছিল না। এখন তুমি বাসে যাবে, দেখবে কেউ কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে আর নতুন তোমার পরিচয় হয় না, কথা বলছে না, ফোন দেখছে আর কি, যা পরিচয় হয় ফেসবুকে। এটা বড়দের ক্ষেত্রেও বড়, মানে বড়দের ক্ষেত্রে বড় সমস্যা, বাচ্চাদের ক্ষেত্রে তো ছাড়ো। বড়রা বড় হয়ে গেছে, তাদের মানসিক অবস্থাটা একটা জায়গায় সেটেলড হয়েছে, তার আর কিছু দেবারও ইচ্ছে নেই সমাজকে, সে এখন শুধু এন্টারটেইন খুঁজছে ওখান থেকে। কিন্তু তোমাকে আমাকে মনে রাখতে হবে, বিইং এ প্যারেন্ট এবং টিচার, যে ছোট ছোট বাচ্চাগুলো ভবিষ্যৎ, ওদের ব্রেনটাকে এইভাবে কোলাপসড করে দেওয়া যায় না মোবাইলের হাত ধরে। বিশেষত এই যত খারাপ কন্টেন্ট আছে, ফলে মোবাইলের একটা বিকল্প ব্যবহার ওই বাচ্চাদের সামনে তুলে ধরতে হবে, এবং সেটা তোমাকে দিতে পারে ভালো ভালো কন্টেন্ট ভিডিও। সেটা স্কুলগতভাবে আইটিসির যে রুম আছে তাতে দেখাতে হবে, আইসিটির রুমে বাচ্চাদেরকে ওটা বোঝাতে হবে। তুমি 4 দিন উপস্থাপন করে দাও ইউটিউবের বিভিন্ন ভিডিও বাচ্চাদেরকে, বাচ্চারা নিজেরা খুঁজবে বাড়িতে গিয়ে। ইন্টারেস্টটা ধরাতে হবে যে দেখ এইখানে এটা পাওয়া যাচ্ছে। তুমি আমি যদি মনে করি কার্টুন ফর্মে ভালো ভালো কন্টেন্ট দিয়ে দেওয়া, প্রচুর বাচ্চারা কার্টুনে ভালো কন্টেন্ট দিলে তো তুমি যে সমস্ত গল্পগুলো আছে, জাতকের গল্প, ইসবের গল্প, সেগুলো কার্টুন ফর্মে দিয়ে প্রচুর জানেই না হয়তো এরকম ব্যাপারগুলো আছে আর কি, দেখা যায় তারা বিভিন্ন ভাষা তারা দেখে। ওই যে বললাম যে তুমি পড়তে পারো না, মানে পড়ার সময় নেই। তা এই যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন কালাম সাহেবের যে জীবনী, এই জীবনী তুমি ইউটিউবে পাবে, সেটাকে পড়ছেন আমাদের বিখ্যাত সুরকার গুলজারের কণ্ঠে কালামের জীবনী। কতটা ভালো, কজন মানুষ শুনলেন পুরোটাকে, শুনতে গেলেই তোমার ভালো লাগবে।
কেউ শুনছেন না, ভালো কন্টেন্ট কেউ দেখছে না, খারাপ কন্টেন্টের দিকে ঝোঁক বেশি, ভিউয়ার্স বেশি, ইত্যাদি বেশি, ফলে তৈরি করছে এক শ্রেণীর মানুষ। এইটার বিকল্প ব্যবহার টিচার্সদেরকে দেখাতে হবে বাচ্চাদেরকে, হয়তো প্যারেন্টরা না পারলেও। টিচাররাও তো অনেকে ভিডিও বানাচ্ছে, তারা যদি ইনফরমেটিভ ভিডিও বানায় বিভিন্ন রকম, জিকে হতে পারে, ভালো কথা হতে পারে, যারা হয়তো সেরকম বানালে কিন্তু এই যদি শর্ট ফর্মেও বানায় তাহলে কিন্তু একটা বাচ্চাদের কাছে রোল মডেল একটা টিচার, তারা দেখবে, কিন্তু বাচ্চারা দেখবে। দেখো, সবাই তোমার মতো এত ভালো কথা তো অন ক্যামেরা বলতে পারবে না, সেটারও দরকার নেই। বিষয়টা হলো তারা ইউটিউবে তো প্রচুর কন্টেন্ট আছে ভালো, সেগুলো আমরা যেগুলো ক্লাসে পড়াই সেগুলোর প্রচুর কন্টেন্ট আছে। তাহলে আমরা ক্লাসে একটা পড়ালাম, পড়ানোর পর তো আমরা এটাও বলতে পারি, প্রত্যেক স্কুলেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সব বাচ্চাদের হোয়াটসঅ্যাপ আছে এরকম, আমরা তো স্পেসিফিক্যালি কিছু লিঙ্ক দিয়ে দিতে পারি যে তোরা এইটা দেখিস ইন্টারেস্ট পাওয়ার জন্য। তাহলে বাচ্চাটা অন্তত ওই ফেসবুক না ঘেটে ইউটিউবের ওইটা যদি দেখে তো অনেকটা কাজে দেবে, সে অন্তত কন্টেন্টটা শিখবে। 11 12 টেক্সটগুলো আছে না, যেটা আমরা 9 10 সমস্ত টেক্সটের ভালো কন্টেন্ট তো বেরিয়ে গেছে, সেই টেক্সটের গল্পের কার্টুন এখন চলে এসেছে আর কি, মানে ভোলা গানপা তার কার্টুন 9 এর কথা বলছি চলে আসছে, যদি ওইটা দেখে নেয় না তাহলে তার টেক্সটটা বোঝা ইজি হয়ে গেল। ওইগুলো আমাদেরকে হয়তো প্রোভাইড করতে হবে, চলো দেখো এটা একদম বাচ্চাদেরকে এটা নিয়ে উপস্থাপন করতে হবে। এবং যেহেতু স্কুলে তুমি মোবাইল দেখাতে পারছো না, সেহেতু একটাই বিকল্প পথ আছে, আইসিটির রুমগুলো আছে, সেই রুমে নিয়ে গিয়ে বিভিন্ন কন্টেন্টগুলো বাচ্চাদেরকে তুমি দেখাও, আবার দেখবে যারা অনেক তোমার পড়াতে ইজি হবে হয়ে যাবে। ওই যে 3D ডায়াগ্রামে এখন যেরকম জীবন বিজ্ঞানের ক্লাসগুলো পড়াচ্ছে অনলাইন, যারা পড়াচ্ছেন আর কত সুবিধা, কত সুন্দর করে পড়াচ্ছে। আমাদের হয়তো ভূগোল ব্যাপারটা আমাদের গল্প বলে এটাকে বলতে হতো, ছবি এঁকে বোর্ডে, আর সেইটা 3D ব্যাকগ্রাউন্ডে, বিশেষত ভূগোলের ক্ষেত্রে বলো তো তুমি কিভাবে অ্যানিমেশন গুলো দেখানো হচ্ছে। কারণ আমরা এত বেশি হয়ে গেছে না, নেওয়ার লোকটা কম হয়ে গেছে আর কি, মানে দেখছে না ছেলেগুলো। এই জায়গাটায় এই দেখানোটা আমাদের দায়িত্ব, দেখাতে হবে। তবে সব থেকে ভালো হচ্ছে মোবাইল তুমি যদি কোনো বাচ্চার হাতে না দাও, অন্তত ক্লাস 10 পর্যন্ত শিডিউল করা প্রয়োজন নেই, কিন্তু একান্ত যেখানে সমস্যা, যেখানে দিচ্ছ সেখানে অল্টারনেটিভ ব্যবহারটা শিখিয়ে দাও, যে মোবাইলের শুধু ফেসবুক ইউটিউব নয়, তার বাইরের ব্যবহারটা শেখানো, তাহলে অনেক কিছু বেটার হবে, ক্রিয়েটিভ হবে অন্তত বাচ্চারা। আর এই মোবাইলের জন্য মানুষ ভাবছেও না, যেটা ক্রিয়েটিভ বললেন না, চিন্তা হয়, নিজস্ব চিন্তা হয়, সেই সময় তো বড় মানুষের বাচ্চা, ছোট মানুষের বাচ্চা, সবসময় ব্রেনটা আমি যেটা দেখি, আমার ছেলে ক্ষেত্রে দেখি আর কি, হয়তো কোনো জায়গা থেকে পড়ে আসতে, স্কুল থেকে আসতে, সে আমি বলি যে রেস্ট নেই 5 মিনিট, ব্রেনটাকে এসেই একদম ফোন নিয়ে বসে আছে। তুই একটা জায়গা থেকে ক্লাস করে আসলি, আবার তুই কন্টেন্ট সে দিচ্ছিস, ডাল মাথা একটু রেস্ট, মানে ফোন দেখা নয়, কিন্তু এটাও ভুল হচ্ছে কিন্তু অনেক সময়। এসেই মানে স্কুল থেকে বা টিউশন থেকে এসে সঙ্গে সঙ্গে ফোন খুঁজ, বাবা মায়ের ফোনটা খুঁজবে আর খবর থেকে খুঁজে এসে সঙ্গে সঙ্গে দেখতে শুরু করবে আর কি, ব্রেনটা কিন্তু রেস্ট পাচ্ছে। এটা সব বাড়িতেই একই সমস্যা, বাচ্চাদের হাত থেকে বাবা মার মোবাইল লুকানো। কিন্তু এই লুকানোটা তুমি যদি স্ক্রিন টাইম নির্দিষ্ট করো, তাহলে তোমার বাড়িতে টিভিটার তো একটা নির্দিষ্ট ঘরে থাকে, সেটা একটা নির্দিষ্ট টাইমে নিশ্চয়ই দেখে, সারাদিন চলে না টিভিটা বাড়িতে। জাস্ট মোবাইলটাকে তুমি সেইভাবে কল্পনা করো না যে আমরা ওই সময়টাই নেব। বাবা, আমি বাচ্চার সামনে এক্সাম্পল, বাবা একটা নির্দিষ্ট সময় অফিস থেকে আসার পর ফোন আসলেই তবে রিসিভ করেন, না হলে ইউটিউব বা ইত্যাদি কিছু বাবা ঘাটাঘাটি করেন না। এবং যদি কিছু দেখতে হয় তাহলে খাওয়া দাওয়ার পর বাবা আমাকে নিয়ে 10 মিনিট বা 15 মিনিটের একটা স্লটে ইউটিউবের কিছু কন্টেন্ট আমরা দেখি, বাবা বা পরিবার একসাথে, তারপরে মোবাইলটাকে আমরা সরিয়ে রাখি। এইভাবে একটা বাচ্চার সামনে টিভির যেমন একটা নির্দিষ্ট স্ক্রিন টাইম আছে, মোবাইলের স্ক্রিন টাইম তোমাকে নির্দিষ্ট করতেই হবে, এই এক্সাম্পল ক্রিয়েট করতেই হবে। আর যেটুকুনি ব্যবহার সেটুকুনি পজিটিভ ব্যবহার। এবং তো বলছে যারা যে স্ক্রিন টাইম ডেফিনেটলি খারাপ করছে, 10টার পর আর মোবাইল কোনো রকম দেখা যাবে না, এটা রুলস বাড়িতে তৈরি করতে হবে, আমাদেরকে করতেই হবে। ঘুম থেকে উঠেই কেন ফোন না আটবো, আমি ঘুম থেকে উঠে একদম সকালে উঠেই কত হোয়াটসঅ্যাপ কে কি করলো সব চলে আসলো আর কি। এগুলো কি এমন ইম্পর্টেন্ট ব্যক্তি গো আমরা, কি এমন মানে বিষয় হয়ে যায় যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে দেখতে হয়, মানে এটা আমাদের ম্যানিয়াতে পরিণত হয়ে গেছে। তুমি আজকে আউট অফ স্টেশন যাও, তুমি আজকে স্কুল চলে যাও, শুধু তোমার মোবাইলটা নিয়ে যাবে না, তুমি পুরো আনইজি লাগে, পুরো তুমি দেখবে মনে হবে যে তোমার কি নিয়ে আসছে, তোমার জীবন থেকে যেন কি বেরিয়ে গেছে। পুরো সারাদিন ধরে অস্বস্তি ফিল হচ্ছে,
লস হয়ে গেছে মনে হচ্ছে, সেটা মানে নেই নেই নেই, সারাদিন ধরে নেই 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 মনে হচ্ছে। এটা মাঝে মাঝে প্র্যাকটিস করো। যদি এই ট্রমাটা, এই অ্যাডিকশন কমাতে চাও, সানডে উইদাউট ফোন এটা মাঝে মাঝে ফেলে রেখে বেরিয়ে যাও, ইচ্ছাকৃত। এটা করতে হবে। আমি বিশ্বাস করি যে আমি এমন কোনো ভিআইপি ব্যক্তি নই যে আমাকে যদি কেউ 0.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে পায় তাতে বিশেষ কিছু ঘটে যাবে, সেরকম ডিসিশন মেকিং বডি আমি নই। যারা আছেন সে সমস্ত পোস্টে তাদের বিষয়টা আলাদা, কিন্তু আমাদের মতো এই সমস্ত ছাপোষা মানুষের প্রয়োজন নেই। ব্যক্তিত্ব ছিলেন মনোহর সাহেব ছিলেন, উনিও এরকম মানে একটা দিন বা দুটো দিন ফোন একদম ব্যবহার করতেন না, পাওয়া যেত না আর কি তাকে। প্রচুর মানুষ আছেন। আমার যিনি পিএইচডি গাইড, তিনি টিল দ্য ডেট মোবাইল ব্যবহার করেন না। বাড়িতে ল্যান্ডফোন আছে, ওনাকে ওখানে ফোন করতে হয়, না হলে মেল করতে হয়, আর না হলে ইউনিভার্সিটিতে ফোন করতে হয়। উনি টিল দ্য ডেট মোবাইল ব্যবহার করেন না। এতে আমার হয়তো কমিউনিকেশনের অসুবিধা হয়, কিন্তু মেলে কমিউনিকেশন এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি ওনার সাথে। এবং এই পলিসিটা আমি নিজের ক্ষেত্রে যে আমি এরকম করব, কিন্তু আমরা হেডমাস্টারদেরকে এমন করে পেঁচিয়ে দিয়েছে তো এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে, যে আমাদের ওটাই হয়ে গেছে এখন প্রথম কমিউনিকেশন স্কিল আপারে যারা আছেন আমাদের বা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে, ওটাই প্রথম কমিউনিকেশন টুলস হয়েছে, ফলে সম্ভব হয় না। বলছিলাম যে ফোনের সঙ্গে আসি, আমরা আবার পরে টপিক আলোচনা করি, রিলেশনশিপ নিয়ে আরেকদিন হবে আর কি। তো আমি যেটা বলছিলাম যে এই ছেলেপেলের যে পরীক্ষা সামনে চলছে বা পরীক্ষা আসবে আর কি, প্রত্যেক 3 মাস বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, অ্যাটেনশন স্প্যানটা যে কমে গেছে, ফোকাস, কনসেন্ট্রেশন, এই ব্যাপারগুলো আর কি। এই শব্দগুলো যেন মনে হচ্ছে লেখা শব্দ, কিন্তু বাস্তবে ছেলেমেয়ের কী করে সে মনোযোগটা বাড়াতে পারে, এরকম কোনো কি সে করতে পারে এর জন্য, কোনো ধ্যান বা মেডিটেশন বা এরকম কিছু? দেখো, তুমি ধ্যান বলো আর যেটা বলছো, মূল হচ্ছে একটা মানুষ স্বাভাবিকভাবে তার অ্যাটেনশন থাকে, অ্যাটেনশন লেসটা হয় না স্বাভাবিকভাবে। তোমার অ্যাটেনশন হচ্ছে না মানে তোমার এটা ডিসঅর্ডার, ওটা স্বাভাবিক। আর অ্যাটেনশন থাকাটা অস্বাভাবিক বিষয়টা কিন্তু সেটা না। একটা মানুষ তার অ্যাটেনশন থাকবে, যেটা অন্যান্য প্রাণীর থাকবে না সেইভাবে। এবার এই অ্যাটেনশনের ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে এক মোবাইল, আরও বিভিন্ন অ্যাট্রাকটিভ কিছু জিনিস যা আমাদের অ্যাটেনশনকে বিঘ্নিত করে। বাচ্চাদের ক্ষেত্রে গ্রামগঞ্জ শহরতলি সর্বত্র অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে মোবাইল। কিছুদিন টিভিটা করেছিল, এখন মোবাইল হচ্ছে অ্যাটেনশন নষ্ট করছে। বাচ্চাদের কাছ থেকে মোবাইলটা কমাতে হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই যে স্কুলের বড় একটা টাইম আছে না, প্রত্যেক বাচ্চাই মোবাইল ছাড়া থাকছে, এটা বড় শিক্ষণীয় ব্যাপার। বাড়িতে গেলে বাবা মা পারছে না, বাবা মার সঙ্গে চরমতম অশান্তি। আমরা বিভিন্ন গার্জেন মিটিং এ দেখেছি গার্জেন পারছেন না, নেই। ফলে স্কুলটা একটা বড় সময় যেখানে বাচ্চা মোবাইল ছাড়া থাকবে, স্ক্রিন টাইমের বাইরে থাকছে। তারপরেও চেষ্টা করতে হবে। তবে গার্জেনদের উদ্দেশ্যে একটা বিষয়, যে মোবাইলটাকে রেস্ট্রিক্ট করুন, বুঝুন যে মোবাইলটা কতটা ক্ষতি করছে। বিভিন্ন পুরো বিষয়টার উপরে আরও বিস্তারিত ভিডিও আপনারা জানতে পারবেন, ইউটিউবেও আছে, বিভিন্ন জায়গায় আছে, কতটা ক্ষতি করছে। আর একটা বাচ্চার সাফিসিয়েন্ট ঘুম, একটা বাচ্চা বড় হওয়ার জন্য তার ঘুমটা একটা এসেন্সিয়াল ফ্যাক্টর। খাবার যেরকম দরকার, এক্সারসাইজ যেরকম দরকার, সে বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ঘুমটা ততটা এসেন্সিয়াল। ফলে আপনার বাচ্চাটা 7 থেকে 8 ঘন্টা ঘুমোচ্ছে কিনা এইটা বড় করে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে প্রত্যেককে। ঘুমটা কিন্তু ঘুম কম হলে অ্যাটেনশন নষ্ট হওয়ার এটা একটা বড় কারণ। আর অন্তত ঘুমাতে যাওয়ার আগে ঘন্টা দুয়েক কোনো মোবাইল বা কোনো স্ক্রিনের সঙ্গে জড়িত থাকা উচিত নয়, বড় থেকে ছোট প্রত্যেকেরই। আর ধ্যান বা মেডিটেশন তুমি যেটা বলছো, এটাকেও ঠিক ওইভাবে, মানে ধ্যান করছো মানে সে তুমি ঋষিদের মতো বসে যেতে হবে এরকম কোনো বিষয় নেই। জাস্ট তুমি নিজের মধ্যে নিজেকে থাকো, সবকিছুকে যে নিজেকে নিয়ে নিজে 0.5 ঘন্টা 15 মিনিট 10 মিনিট শুধু একা নিজের সঙ্গে নিজে থাকা, এটাতেই কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে। বই পড়া শুরু করলে কিন্তু আসবে আসবে 5 মিনিট এদিকে মনটা ঘুরে, তারপরে যখন মনটা যখন ওর মধ্যে তখন ফোকাসটা অটোমেটিক চলে আসে।
বড়দের ক্ষেত্রে মনোযোগ ফেরাতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের অন্তত প্রথম সপ্তাহে 15 মিনিট, পরের সপ্তাহে আধ ঘন্টা যদি বই পড়তে পারেন, 1 মাস পরে আপনি বুঝতে পারবেন, একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, 1 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার কনসেন্ট্রেশন লেভেল 1 মাসে কি পরিমাণ পরিবর্তন হয়েছে। এবং শুধু কনসেন্ট্রেশন না স্বরূপ, মুড সুইংয়ের যে প্রবলেমটা না, বইয়ের থেকে ভালো তোমাকে কোনো থেরাপি, কোনো মেডিসিন দেবে না, তোমার মুড অত তাড়াতাড়ি সুইং করবে না, যেটা এখন বড় প্রবলেম। এটাতে বই অব্যর্থ ওষুধের কাজ করবে, তুমি 1 মাসের মধ্যে সুস্থতার দিকে চলে যাবে। আর একটা সলিউশন আমি আমার শেয়ার করছি, মোবাইল যদি অ্যাডিকশন, আমারও একটু মোবাইল অ্যাডিকশন আছে, নেই তা না, আমরা প্রত্যেকে অ্যাডিক্টেড আর কি। তো আমার এই দুটো খাতা ছিল, খুব অল্প সময়, খুব হেক্টিক ছিল, স্কুল ছিল। তো আমি দেখলাম যে এই যে বললাম নোটিফিকেশন আসে আমাদের মিনিট 20 আধ ঘন্টা পর পর আমরা চেক করছি কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। তো আমি দেখলাম যে এরকম করলে কিন্তু আমার কিছু সময় খাতা উঠবে না আর কি। আমি কি করলাম আর কি, তো না এটা হবে, আমি বললাম দরকার নেই বলে, অত ইম্পর্টেন্ট পার্সন আমার নয় যে এমন ব্যাপার নেই, অন্য ঘরে রেখে আসলাম ফোনটা। তো তলায় খাতা দেখছি, আমার 3 তলার ঘরটায় ফোন রেখে আসলাম। তারপরে যখন আমার প্রথম 10 মিনিট অসুস্থ ছিল যে কিছুটা নেই কিছু নেই, তারপরে যখন মনটা দিলাম না, তখন কিন্তু ওই 1 ঘন্টা ফোন ছাড়া আমার অনেক বেশি কাজ হলো আমার। আমি যে আমি মাসখানে আগে কথা বলছি আর কি। তার ফলে তো দেখলাম মা এটা বেশ ভালো উপায়। তো এরকম করেও বাচ্চাদেরকে, যে বাচ্চারা অত ফোন দেখে না আর কি, ফোন ছাড়া বা ডিস্ট্রাকশন ছাড়া রেখে অভ্যাস করলে না, তখন সে বুঝবে না এই টাইমটা আমাকে পড়তে হবে। বা আমাদের বড়দের ক্ষেত্রেও তাই, 1 ঘন্টা আমি ফোনকে দূরে কোথাও সরিয়ে রেখে অন্য ঘরে বা অফ করে রাখলাম, তারপরে আমি কাজটা পুরো ফোকাস দিয়ে করবো। তারপরে আমিও স্ক্রিন টাইমটা এরকম 10 মিনিট দেখলাম আর কি। আমাদেরকেও কিন্তু এরকম স্লট বের করতে হবে, টাইম স্লট বের করতে হবে। শুধু একটা জিনিস মনে রাখো ফোনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, যে আমি কমিউনিকেশন, সে তথ্য আদান প্রদান, আর তথ্য জানা ছাড়া আমি ফোনের ব্যবহারটা করব না। তুমি দেখো, তুমি যখনই কিছু করছো শুধু চেষ্টা করো যে নিজেকে প্রশ্ন করার, ফোনটা যখন দেখছো, যে ফোনটা আমি কিসের জন্য দেখছি, এন্টারটেনমেন্টের জন্য নয় তো? শুধু এই প্রশ্নটা করো, যদি এন্টারটেনমেন্টের জন্য ফোনটা দেখো, তাহলে ফোনটাকে বন্ধ করে রাখো, ধরো না। অন্য পারপাসগুলোতে তুমি ইউজ করো না, অ্যাজ এ টুল। অনেক টুলস আছে মোবাইলে। তো অ্যাডিকশন না, ওরা এমন করে তৈরি করে না, আপনার মনে হয় আধ ঘন্টা 1 ঘন্টা কখন চলে যায় সব বুঝতে হয়, এমন করে ওরা জিনিসগুলো তৈরি হয় আর কি। বলে না, একটা ভিডিও ছিল যে ওইভাবেই তৈরি হচ্ছে জিনিসগুলো এমন করে। সব থেকে বড় ব্যাপার জানো, বছর 2 আগে বা 18 মাস মতো হবে, তারও বেশ কিছুদিন আগে, আমি প্রায় বছর খানেকের ওপর ফেসবুকে ছিলাম না। বিষয়টা হয়েছিল, একদিন রাগ করেই ফেসবুককে আমি আনইনস্টল করলাম, যে আমি ফেসবুকে থাকবো না। এই আনইনস্টল করে দেওয়ার পর আমি পাসওয়ার্ড যথারীতি, পরে কিছুদিন পরে আমি ফিল করছি যে না, ফেসবুকটা দরকার, কি হচ্ছে। আমি চেষ্টা করতে শুরু করলাম, ফেসবুকের ইনস্টল করার পর আমি আর পাসওয়ার্ড মনে করতে পারছি না। বিভিন্ন রকম যত রকম প্রসেস আছে সব প্রসেস ট্রাই করার পরেও আর হলো না। আমি হোপলেস হয়ে বন্ধ করে দিয়েছিলাম। আমি প্রায় বছর খানেকের ওপর ফেসবুক ছাড়া ছিলাম। আমি সেই পিরিয়ডটা, তারপরে আবার আমি ওটাকে অ্যাক্টিভ করি অনেক বিভিন্ন কাঠখড় পুড়িয়ে। আমি এখন ফিল করি ওই একটা বছর যে সময়টা আমি ফেসবুকটা ব্যবহার করিনি, সে সময়টা আমি কতটা বেটার ছিলাম আর এখন কতটা আছে। এবং আমি আরেকটা জিনিস নিজে ফিল করি, যেটা আমি একদম বন্ধ করে দিয়েছি প্রায় করোনার সময় থেকে, সেটা হচ্ছে আমার বাড়িতে টিভি নেই। আজ প্রায় 6-7 বছরের বেশি হবে। আগে রিচার্জ করা হতো না, কিন্তু করোনার সময় ছিল, তখন একটু রিচার্জ করেছিলাম। করোনার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর থেকে টিভিও নেই। এই যে টিভি নেই, খবরের নামে যা প্রচার চলছে আর খবর হচ্ছে, আমি অনেক ভালো আছি। এই ছোট ছোট ফালতু কথাবার্তা যেগুলো নন ইম্পর্টেন্ট বিভিন্ন জনা বলছে, তাতে নিজের উপরে একটা মানসিক স্ট্রেস হয়। বাজে খবরই তো বেশি, বাজে খবর, অপ্রয়োজনীয় খবর। যেটুকুনি প্রয়োজন হচ্ছে পেপারে দেখে নিচ্ছি। কিন্তু আমি একদম টিভি বন্ধ। আজ বলছি তো, করোনা থেকে অনেক বছরই হয়ে গেল, টিভি নেই আমার বাড়িতে, কেউ টিভি দেখি না আমরা। যথাযথ বুদ্ধিজীবীদের বক্তব্য শোনা মানে না না না, ও বুদ্ধিজীবীদের নামে যা চলে ওখানে, ওটা প্রথমত আমি বুদ্ধিজীবী বলেই মনে করি না যারা স্টুডিওতে গিয়ে করছে। বুদ্ধি আছে বলে আমার মনে হয় না। কলতলার ঝগড়ার মতো একটা ঝগড়া হয়, একে ওকে নিয়ে, ওকে ওকে নিয়ে, ওটাতে কোনো কন্টেন্ট নেই। ওর থেকে তুমি ফেসবুকে প্রচুর, ইউটিউবে প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে,
তাদের তুমি শুনলে অনেক কিছু শিখতে পারবে, শেখা যাবে। সত্যি ভালো ভালো জিনিস আছে ইউনিভার্সিটিতে। আর সময়টা সেখানে দিলে তুমি বড় স্ক্রিনে টিভিতে, তোমার স্মার্ট টিভিতে তুমি সে সমস্ত কন্টেন্ট শোনো, তার থেকে তুমি একটা সিনেমা দেখো, ভালো সিনেমা ওই খবরের নামে যা চলছে তার থেকে একটা সিনেমা দেখো, অনেক কিছু শিখবে। আরেকটা স্যার যেটা বলছিলাম যে আরেকটা যেটা আমার খুব আক্ষেপ আর কি হয় না, ছেলে মেয়ে দেখবেন এখনকার ছেলেমেয়েরা এক্সারসাইজ করে না, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খেলাধুলা একদমই অনেকটাই কমে। আমাদের সময় ভালো খারাপ বলেন পিছন দিকে চলে গেলে, আপনি যদি সকালে হাঁটা মাঠে যান, বিকেলে মাঠে যাবেন, নেই সেরকম করে। মানে এটাও একটা কিন্তু আমাদের একটা ছেলেদের খারাপ প্রভাব পড়ছে আর কি পড়াশোনার ক্ষেত্রে, বা সাংঘাতিক। এটা বলছে। আমরা মার খেয়েছি খেলতে যাবার জন্য বাবা মার হাতে, খেলতে কেন গেলি, এখন আমরাই বলছি যা তুই বিকেলে একটু খেলে আমরা নিয়ে যেতে পারছি না হয়তো। এখন আমার ছেলে বা মেয়েকে মানে কথায় তিরস্কার করেও বাড়ি থেকে বের করা যায় না যে যা মাঠে যা। ছোটবেলা থেকে আমরাই করেছি, মানে এখন এই বয়সে এসে ওদের দোষ দিয়ে কি করে কি হবে, পর 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 পড়েছে। তারপরেও একটা বিষয় হচ্ছে যে তুমি তোমার ছেলেকে পাঠালে মাঠে গিয়ে, তো আর ছেলে মেয়ে নেই, খেলবে কাদের সাথে, খেলবে কাদের সাথে? আর বাচ্চাদের ফুটবল খেলার মতো শারীরিক এফিসিয়েন্সি নেই। ওই ক্রিকেটের নামে গলি ক্রিকেট, ছুড়ে ছুড়ে বল আর ছুড়ে ছুড়ে ব্যাটটুকুনি, ওই দাপাদাপি একটুখানি, ওটাকে ওরা বিশাল খেলা মনে করে। তাতেই অফ স্পিন লেগ স্পিন কত কিছু বলে ফেলে। এদিকে কোনোদিন ধরো 22 গজে খেলেনি আর কি, ক্যাম্বিসেও খেলেনি, তারা সব এক্সপার্ট হয়েছে। বাচ্চাদেরকে মাঠমুখী করতে পারলে ভালো। বেশিরভাগ জায়গায় মাঠ নেই। সমস্যাটা এই মাঠমুখী করার গ্রাম অঞ্চলে বেশি শহর অঞ্চলের তুলনায়। শহর অঞ্চলের মাঠগুলোকে এখন দেখা যাচ্ছে যে বিকেলে এবং সকালে কোচিং সেন্টার কিছু চলছে, সেখানে প্রচুর বাচ্চা, সুইমিং পুলগুলো চলছে, সুইমিং ক্লাবগুলোতে ভিড় উপচে পড়ছে। আমাদের মতো গ্রাম অঞ্চলে না আছে সুইমিং পুল, না আছে কোচিং, ফলে না ঘাটকা ঘাটকা কিচ্ছু না। এদের কাছে একটাই এন্টারটেনমেন্ট হয়ে দাঁড়িয়েছে, মোবাইল, আর কিছুই না। বাচ্চাকে মাঠে পাঠাতে পারলে ভালো, না হলে নিয়মিত কিছু ইনডোর এক্সারসাইজ প্রয়োজন একটা বাচ্চার। এটা বড় হওয়ার জন্য প্রয়োজন, শরীরকে সুস্থ রাখার জন্য পরের কথা। সুস্থভাবে একদম একটা বাচ্চা না খেললে কোনোদিনই তার ব্রেনের ডেভেলপমেন্ট হতে পারে না সুস্থভাবে। আর একটা মাঠটা কিন্তু অনেক সময় সোশ্যাল হতে শিখে, সোশ্যালাইজ বা লিডারশিপ, সহমর্মিতা, এই সিম্প্যাথি এমপ্যাথি এই গুণগুলো মাঠে গেলে তো আসবেই না। একসঙ্গে মিলেমিশে খেলা, মাঠটা আলাদা গল্প বলে আর কি। যেটা শোনো, এগুলো তো শিখবেই। আমি যেটা বলি অন্তত মারামারিটা তো শিখতি মাঠে গেলে। এরা কিছুই শেখেনি, মানে এখনকার জেনারেশন তো, আমি বলছি তো, এরা মারামারিও শেখেনি। সিম্প্যাথি এমপ্যাথি এগুলো তো ধরো স্কিল, বিভিন্ন কিছু পেশেন্স, বিভিন্ন কিছু শেয়ারিং, বিভিন্ন কিছু তৈরি হবে, এগুলো তো হবেই। কিন্তু মারামারি তো শিখতো, এরা সেটাও শিখলো না। যেটা এদের সেলফ ডিফেন্সের কাছে কাজে লাগতে পারে সেটুকুনিও শেখেনি এরা। তো মাঠ সার্বিক একটা স্কুল ছিল যেখানে অনেক কিছু শেখার ছিল। আপনিও স্কুলে আছেন, আমিও স্কুলে আছি, যেটা ফিজিক্যাল এডুকেশন যে ক্লাসগুলো আর কি, সেগুলো কিন্তু একটা পর্যাপ্ত টিচার নেই সমস্ত স্কুলে, ফিজিক্যাল টিচার নেই। যারা আছে তারাও বিপুল সংখ্যক ছাত্রকে তারাও হচ্ছে না আর কি। কিন্তু সেটাও একটা কিন্তু আমরা শুধু ক্লাসের দিকে বেশি মনোযোগী আর কি। ওই যে ফিজিক্যাল ক্লাসগুলো এরকম করে হতো না, বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো হতো, ড্রিলগুলো করানো, সেগুলো কিন্তু আর এরকম করে হচ্ছে না। বা ক্লাস ওয়াইজ যে ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, সেগুলো হয়তো সম্ভব হচ্ছে না, তার একার পক্ষে হয়তো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। সেগুলো কিছু স্কুলে চলছে আর কি। তবে 99% স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে মানে একটা নাটকের দিন। মানে নাটকটা মঞ্চে না হয়, স্কুলের একটা খেলার মাঠে হচ্ছে নাটক, খেলা হয় আধ ঘন্টা, আর ধরো 2 ঘন্টা ধরে উদ্বোধনী ড্রিল, বিভিন্ন কিছু মার্চ পাস্ট, বিভিন্ন অতিথিদের ভাষণ, প্রাইজ ডিস্ট্রিবিউশন, এই সবই চলে। মাঠ সাজানোর তোড়জোড় মারাত্মক। সাউন্ড সিস্টেম, টিফিন, চিফ গেস্ট, এগুলোর কোনো অভাব নেই। ওই নাচা কোদা বলে না, খেলার মাঠে নাচা কোদাটাই হচ্ছে ওই IPL এর অনুকরণে। খেলা হচ্ছে না, খেলা মিনিমাম কিছু হচ্ছে না। ওই 2-4টে লাফঝাপ দিয়ে কোনো রকমে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, মাঠে গিয়ে সবাই হাততালি দিচ্ছি, আমরা বাড়ি চলে আসছে, কোনো খেলা নেই।
কোনো খেলা নেই। খেলার নামে যেগুলো চলছে, তুমি জোনাল স্পোর্টসের কথা দেখো, আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস দেখো, বা ক্লাব, এখনো তো রাজ্য স্পোর্টস ক্লাবের ফুটবলগুলো দেখো যেগুলো আগে চলতো, সমস্তগুলো তো বন্ধ। ক্লাব ফুটবল তো রীতিমতো আমাদের মতো নদিয়ার ডিস্ট্রিক্ট একসময়তে ক্লাব ফুটবলের লিগে একটা বড় জায়গায় ছিল, ভালো ভালো প্লেয়ার তোলা হয়েছে। এখানে জিরো, কোনো খেলা নেই। তো হয়তো পরবর্তীকালে আবার হয়তো ব্যাক হবে, আস্তে আস্তে মানুষ বুঝবে, বুঝে হয়তো দেখার আশাবাদী হতে হবে আমাদেরকে, যদি ভালো কিছু হয় আর কি। কতদিনে মানুষ বুঝবে আর কতদিনে কি হবে, খুব এটা ধোঁয়াশার ব্যাপার। তবে বিষয় হচ্ছে যে আমরা ভারতবর্ষের মানুষ, তো মানে আমি এটা বিশ্বাস করি যে ওই যে বলে না যে মানুষ সব বোঝে, তো সেই চন্দিলের একটা কথা আছে, মানুষ সব বোঝে না, ও ঘোড়ার ডিম। মানুষ সব বোঝে না, মানুষ সব কিছু বোঝে না, মানুষের হিসাব করে নিতে পারবে না। ফলে যারা সরকারে আছেন, যাদের হাতে দায়িত্ব সোসাইটিকে চালানোর, তারা অন্তত কিছু কন্টেন্ট, সচেতনতার কন্টেন্ট পোস্টারে হোক বা কিছু ভিডিওতে হোক, যেটা মানুষের কাছে খুব সহজে পৌঁছে যায়, এরকম কন্টেন্ট তৈরি করুন। সচেতনতা বাড়ানোটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। জানে না মানুষ, একটা মানুষ বুঝতে পারছে না সে কখন মানসিক রোগগুলোর শিকার হচ্ছে। মানসিক রোগ মানেই সে পাগল নয়, কারো যেরকম পেটের অসুখ হতে পারে সেরকম তার ব্রেনেরও অসুখ হতে পারে, মানে মাথার মস্তিষ্কের, তার চিন্তা ভাবনারও ডিসিপ্লিনটা ঠিক জায়গায় না থাকতে পারে। ফলে শারীরিক অসুবিধা হলে তুমি 10 জনকে বলে খোঁজ নিচ্ছ যে আমি এইখানে যাব, আমার সাথে কেউ চল। আর মানসিক অসুবিধা হলে তুমি কাউকেই বলছো না, কারণ সমাজ তোমাকে পাগল বলে চিহ্নিত করে দেবে যে ওর মাথার প্রবলেম আছে। এই সামাজিক এই চিন্তা ভাবনাটা আমাদের বদল দরকার। এরকম ভাবতে হবে শারীরিকও যেরকম একটা রোগ, মানসিক রোগ হওয়াটাও স্বাভাবিক। তবে মানসিক যারা ভাবে, যাদের প্রত্যেকটা মানুষেরই একটা স্ট্রেস থাকে, মানসিক ক্রাইসিস তৈরি হয়, একটু সঠিকভাবে চিন্তা ভাবনাটা রাখতে হবে তাদের প্রতি। সব থেকে অবাক যে এখনকার বাচ্চারা মানসিক রোগের শিকার হয়ে পড়ছে, কারণ তাদের ওই যে আমি একটি কথা বলছি, শেয়ারিং করার কোনো জায়গা নেই, বা পরিবারে কেউ নেই শেয়ারিং করার, বন্ধু বান্ধব তৈরি হচ্ছে না। তুমি তোমার কথা কাউকে না বলতে পারলে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। বাচ্চারা বিশেষত হচ্ছে, বাচ্চাদের কথা বাবা মারা শুনছে না, মানে এটা আবার আলাদা টপিক হয়ে যায়, একই দিনে সবকিছু। তো আমি এটাই বলছিলাম স্যার, অনেক দীর্ঘ হলো, আমি পরবর্তীকালে আমি বলছি, যেমন একটা পার্ট থাকলো যে বাচ্চাদের কাউন্সেলিং করা স্কুলে, বিশেষ করে এটা দরকার, এই একটা টপিক। আর রিলেশনশিপ, এটা খুব বড় টপিক আর কি। শোনো, বাচ্চাদের স্কুলে কাউন্সিলিং, তো আমি বাচ্চাদের স্কুলে একটাই ভাবি কাউন্সিলিং যেটা বাচ্চাদের করা যেতে পারে, সেটা হচ্ছে মোটিভেশন, আর সেটাই হোক না, আর হচ্ছে রেসপেক্ট। অন্যান্যদের প্রতি তোমার সহপাঠী বা স্কুল পাঠীদের প্রতি একটা রেসপেক্টের আছে, আর তোমার ফুড হ্যাবিট, ফুড হ্যাবিটটা খুব বর্তমানে ভারতবর্ষের ক্ষেত্রে ফুড হ্যাবিটটা বড় ব্যাপার। এগুলো ছাড়া তুমি যদি একটা বাচ্চাকে অন্য কিছু শেখাতে যাও না, কোনো কাজে দেবে না। সেগুলো তুমি বাবা মাকে শেখাও, বাচ্চাকে শুধু ওইটুকুনি শেখাও, ফুড হ্যাবিট, রেসপেক্ট করা, হ্যাঁ, এই কাউন্সিলিং গুলো। আর তুমি মোটিভেশন, ছোট ছোট লাইফস্টাইল গুলো, যেগুলো ওই যে বলি, আমি বহু জায়গায় এই কথা বলি যে স্বাধীনতার এত বছর পেরিয়ে আসার পর এখন আমরা প্রত্যেক মানুষকে শেখাতে পারিনি যে খাবার পর হাত ধুতে, খাবার আগে হাত ধুতে হয় সাবান দিয়ে, আর খাবার পর সাবান ইউজ করে হাত ধুতে হয়। এখনো ভারতবর্ষের নাগরিকদের শেখানো যায়নি। ফলে তাদের কাছ থেকে বিকল্প তুমি বহু কিছু আশা করে নেবে, এটা হয় না। সরকারের দায়িত্ব, সরকার হাত ধুয়ে ফেলে দিচ্ছে, সেটা হয় না। আর রিলেশনশিপ নিয়ে স্যারের সঙ্গে ওটার বড় সমস্যা, কিন্তু কলেজ পড়ুয়া যারা আছে বা পরবর্তী দাম্পত্য জীবনে বা যারা প্রেম ভালোবাসা ব্রেকআপ হচ্ছে, এগুলো এটাও একটা বড় সামাজিক সমস্যা। এই টপিক নিয়ে পরে আবার হয়তো 2-3 মাস পরে স্যারের সঙ্গে আলোচনা হবে আর কি, চলবে এটা, মানে এটা চলবে আর কি। স্যারেরও এদিকে পড়ার কোর্সটা অটোমেটিক তখন চলবে। হ্যাঁ, আমাদের থিওরিটিক্যাল কোর্স প্রায় শেষের দিকে, হ্যান্ডস অন ট্রেনিংটা হবে আর কি। একটা ফেজ হয়ে গেছে, আর একটা ফেজ বাকি আছে হ্যান্ডস অন ট্রেনিং এর, ব্যাস এইটুকু। তারপরে আমরা এই নিয়ে আবার আসবো আর কি। আজকের মতো এখানেই। আর এই ভিডিওগুলো ভালো লাগলে
কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে এইরকম টপিকে প্রশ্ন থাকলে আমরা পরবর্তীতে আবার আলোচনা যে হতে পারে আর কি, এরকম অবশ্যই, অবশ্যই। তো নমস্কার আর কি, ভালো থাকুন।